রেজাউল করিম রনি, আমি আপনার কাছে শুনতে চাইছি, এটা কি আসলে সংঘর্ষকে উস্কে দেওয়ার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছে কিনা কোনো কোনো নেতা? না, আপনারা ধরেন এখানে মাফিয়া তো আছে, পলিটিক্সে তো মাফিয়ারা ইনভলভ, তো মাফিয়াদের বিরুদ্ধে বলা যাবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করছে এটা মিসফায়ার করছে। যে লোকের ব্যাপারে ধরেন এলাকায় লোকজনের জনপ্রিয়তা আকাশচুম্বী, তাকে যখন আপনি বলবেন যে সে আপনার মাফিয়া, নতুন গডফাদার, তখন ব্যাপারটা হলো যে আপনি আসলে গডফাদার মিন করেন না, অথবা আপনি রাজনীতি বুঝেন না, বা কি করতে হবে, কোথায় কি বলতে হবে এটা আপনি জানেন না। কিন্তু ডেফিনেটলি মাফিয়া গডফাদার নিয়ে কথা বলা যাবে, বা কথা বলা জরুরিও। তো সেইটা আপনারা ধরেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি ধরেন এইটা যেটা হয়েছে কি, এখানে পুরা পলিটিক্সে বিএনপির ক্ষেত্রে এইটাই হচ্ছে, মানে বিএনপি যে অপরাধ করে নাই কিন্তু সেই অপরাধ রাজনীতিতে আছে, এইবার আপনি সেটার দায় আপনি বিএনপিকে চাপাই দেন। গডফাদার ভিত্তিক রাজনীতি বাংলাদেশে আছে, কিন্তু সালাউদ্দিন সাহেব গডফাদার না, এটা তার শত্রুও বলবে না। ফলে আপনি তাকে গডফাদার বলার মধ্য দিয়ে বিএনপির মধ্যে আরও যারা গডফাদার আছে, বা গডফাদার কেন্দ্রিক রাজনীতির কথা যারা এখনও চিন্তা করে, তাদেরকে আপনি আড়ালে চলে যাওয়ার সুযোগ দিলেন আর কি। হ্যাঁ, তো এইটা, এবং এই যে চাঁদাবাজি সমস্যাটা তো বিএনপি, আওয়ামী লীগ, এনসিপির সমস্যা না, এটা একটা স্ট্রাকচারাল সমস্যা। খেলো করে দেয়া, এই স্ট্রাকচার আপনি চেঞ্জ না করে যতই আপনি চাঁদা আর বিএনপি একাকার করবেন, ততই তো আপনার ধরেন লোকজন কি হবে একটা পর্যায়ে, যে চাঁদার কথা বিএনপিকে বলা মানেই হলো আচ্ছা মিথ্যা অভিযোগ দেওয়া। ফলে বিএনপি যেখানে রিয়েল চাঁদাবাজি করবে সেটাও সেটা প্রোপাগান্ডা, ওই এলাকার ভুক্তভোগী ছাড়া বাকিরা বলবে আচ্ছা এটা মনে হয় প্রোপাগান্ডা, কারণ চাঁদার নামে তো প্রোপাগান্ডাই হয় বিএনপির ব্যাপারে। ফলে চাঁদার প্রবলেমটা একটা স্ট্রাকচারাল সমস্যা। আপনি যদি ময়লার এই ব্যবস্থা রেখে দেন, আপনি যদি জুটের এই ব্যবস্থা রেখে দেন, এখানে হাত বদল হবে, মাথা বদল হবে, কিন্তু চাঁদা কেউ না কেউ নিবে। এবং অভ্যুত্থানের পরে চাঁদাটা নিশ্চয়ই আওয়ামী লীগের লোক নিবে না। আওয়ামী লীগের লোক নিলে কি আপনারা খুশি হইতেন? এটা খুশি হওয়ার কোনো কারণ নেই। তো এটা বিএনপির লোক নিবে, এটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতাটাকে চেঞ্জ করার জন্যই তো অভ্যুত্থানটা হয়েছিল। ফলে আপনি সংস্কার নামে একটা পুরো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢুকে গেলেন, কিন্তু ইমিডিয়েট যে জিনিসগুলো করা দরকার, গরিব মানুষের এই রাস্তার চাঁদা, হকারদের চাঁদা, তারপরে এই যে জুট ময়লার এইগুলো আপনার ঠিক করা, পুলিশ ঠিক করা, সিস্টেমটা ঠিক করা, যেগুলোর জন্য কোনো রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়াইতো না, সেগুলো না করে এখন আপনি যখন শুধুমাত্র বিএনপি চাঁদাবাজ এই ট্যাগ দেওয়া রাজনীতি করবেন, যেটা এখানে একটু আলোচনা হলো, পলিটিক্স অফ নেমিং ইজ ডেঞ্জারাস। এই পলিটিক্স অফ নেমিং আপনাদের ক্ষতি করবে। আর এখন যে রাজনৈতিক ব্যাপারে আপনি আলোচনা করছেন, যে প্রশ্নটা আপনি এখানে তুললেন, এইটা একটু আলোচনা করা দরকার। আমরা রাজনীতির এখন কোন মডেলে আছি? আমরা রাজনীতি এখানে বাংলাদেশে যেটা অভ্যুত্থানের পরে সাধারণত যেটা হয় কি, অভ্যুত্থানটা কেন হয়? অভ্যুত্থানটা হয়তো ধরেন একটা সমাজের ফ্যাসিজম বা আপনার স্বৈরাচারী অবস্থা এত চূড়ান্ত জায়গায় যায়, যখন বিভিন্ন সেক্টরের লোক কমনলি ভিকটিম ফিল করে। একটা মাদ্রাসার ছাত্র, একটা প্রাইভেট ইউনিভার্সিটি, একটা পাবলিক, একটা রাস্তার হকার, একটা এলিট কমনলি ভিকটিম ফিল করছিল আওয়ামী লীগের ব্যাপারে, গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু গোটা 17-16 বছরে পুরো সমাজেরই একটা ফ্যাসিবাদী রূপান্তর হয়েছে। সেই রূপান্তরটা কিন্তু নষ্ট হয়ে যায় না, এটা অটুট আছে, ইন্ট্যাক্ট আছে। কিন্তু ফর টাইম বিং আপনি ইমোশনালি অ্যাক্ট করছেন, অ্যাক্ট করার মধ্যে আপনি হাসিনারে ফালাই দিচ্ছেন। কিন্তু আপনি তো হাসিনা ফালাই দেওয়ার পরে আপনি যেই শাসন কাঠামোর মধ্যে এসে বসলেন, এটা হাসিনার কাঠামো, আপনি নতুন কাঠামো তৈরি করে এসে বসেন নাই। ফলে পুরা অবস্থাটার মধ্যে এই যে ফ্যাসিজমটা ইন্ট্যাক্ট আছে। ফলে এই জন্য ফ্যাসিবাদের পতনের পরে ডেমোক্রেসিতে ফেরা অলমোস্ট প্রায় প্রত্যেক দেশে ইম্পসিবল হয়। ইমিডিয়েটলি মানুষ চায় হলো একটা মধ্যপন্থ থাকে, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রবণতা থাকে হলো একটা চরমপন্থাকে উৎসাহিত, কারণ সোসাইটি তাতানো থাকে, সোসাইটি হলো আপনার ভায়োলেন্ট থাকে, ক্যাওয়াটিক থাকে। ফলে এখানে চরমপন্থা ডেভেলপ করা খুবই সহজ হয়। কিন্তু চরমপন্থা ডেভেলপ করলে যেটা হয়, সারে সর্বনাশ হয়ে যায়, তখন আর স্টেটটা দাঁড়ায় না। এই জন্য আমাদের এখানে যে কোনো মূল্যে একটা মধ্যপন্থার রাজনীতিকে বিকশিত করতে হবে। এই জন্য আপনার সাথে আমি এসে বলছিলাম, এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে, মানে কি আমাদের একটা বাংলাদেশি মধ্যপন্থার রাজনীতি লাগবে, যেখানে আমরা আমাদের কথাটা কি ছিল, দল যার যার রাষ্ট্রসভার একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র। কিন্তু সেখানে জেগে ওঠার কোনো আশঙ্কা আছে কিনা সে বিষয়ে জনতা জাগ্রতই আছে, কিন্তু সেখানে সমস্যাটা হলো আপনি এখন যখন আপনি ইমোশন পলিটিক, মানে কালচার অফ পলিটিক্যাল ইমোশন ইজ ভেরি ডেঞ্জারাস। সেই ইমোশনাল পলিটিক্সটা আওয়ামী লীগ করছে, কিন্তু সেটা এখন আপনি যদি অন্য নামে অন্যভাবে করার মধ্য দিয়ে আপনি যদি এখানে একটা ফতেল্লাহ গোলান মডেল আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আপনারা নিজেদের ব্লকের মধ্যেই একটা বিরোধিতা, এটা কোকাকোলা কোম্পানির মতো। হ্যাঁ, আপনার এই বিভিন্ন ব্র্যান্ডের কোলা থাকবে, টাকাগুলো সব আপনার জায়গায় যাবে, কিন্তু একটা সাথে প্রতিযোগিতা করবে মাঠে। সো এই যে মডেলটা, এটা রাজনীতির এই যে ফতেল্লাহ গোলান মডেল, এই মডেলটা যদি এখানে ধরেন সাকসেসফুল হয়, তাহলে যেটা হলো বাংলাদেশ এখানে আমরা যে ধরনের একটি স্টেট মানে রাষ্ট্র গঠন করতে চাই, বা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের যে স্বপ্নটা আমরা দেখি, এইটা খুবই ক্ষতিগ্রস্ত হবে, এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে উঠবে। এজন্য আমাদের নাগরিকদের প্রথম কাজ হলো
যে কোনো রকম হুজুক বা ফ্যানাটিসিজমের বিরুদ্ধে দাঁড়ানো, আচ্ছা, সচেতনভাবে সিদ্ধান্ত ঠিক আছে, নেওয়া, হুজুকে না